প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সুনীল কুমারের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী পথের গল্প। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৭ মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনেম ও আসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ৩১ মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। ৯টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। দেখি আমার মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ওগো প্রিয় তুমি আমার থেকে যেও। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চিতা রাখি। শুভ দুপুর আপু। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি। এই মুহূর্তে এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে আরো ভালো লাগছে। আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন। আপনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এছাড়াও তো শিক্ষকতা করছেন। তো সব মিলিয়ে আসলে আপনার দিনটা কিভাবে কাটে, বা সকালবেলাটা যদি জানতে চাই কিভাবে সময়টা যায়? সকাল ৭টা থেকে শুরু হয়ে যায়, তারপর স্কুলে আসি। এই যেমন আজকে তো সকাল ৬টায় উঠতে হয়েছে। তারপর সবকিছু রেডি করে কর্মব্যস্ত জীবন শুরু হয়ে যায়। তাহলে রেওয়াজ করা বা সঙ্গীতের যে চর্চা করার সময়টা, সেটা কোন সময়টা? আগে একটা সময় ছিল যখন সকালবেলা প্র্যাকটিসের সময় ছিল, কিন্তু এখন সেটা হয় না। কাজে যখনই আমি সময় পাই তখনই প্র্যাকটিসে বসে পড়ি। একটু মনে হলো তখনই গান গেয়ে ফেললাম। আর বিশেষ করে যেই প্র্যাকটিসটা দরকার পড়ে সেটা সন্ধ্যে থেকে শুরু করি। সন্ধ্যে থেকে ২ ঘন্টা, আর বাকি সময়টা গান প্র্যাকটিস করতে থাকি। যখনই মনে হলো একটু গান গেয়ে ফেললাম। মানে এটা এরকম এখন অবস্থা হয়েছে যে আসলে নির্দিষ্ট কোনো সময় নেই। হ্যাঁ, রাখতে পারবো না। আবার হাতে তো তানপোড়া, মানে মোবাইলের মধ্যে তানপোড়াটা থাকে, ও তো চলতে ফিরতে রাস্তাতেও আসলে কিন্তু নিজের ওই চর্চাটাকে একটু খানিকটা করে ফেলা যায় বলে মনে হয়। এই যে রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসা, রবীন্দ্রসঙ্গীত নিয়ে এতগুলো বছর ধরে চর্চা করে যাওয়ার মধ্যে তো আপনি শাস্ত্রীয় সঙ্গীত নিয়েও আসলে কাজ করেছেন, সেখানেও আপনার দক্ষতা আছে, কিন্তু ভালোবাসার জায়গাটা তো রবীন্দ্রসঙ্গীত কেন, কি মনে হয়? সেটা আমার পারিবারিক আবহে আমি বড় হয়েছি। বাবা খুব শুনতেন। এই মানে পরিবেশটাই আমাদের খুব মানে রাবীন্দ্রিক একটা পরিবেশ থাকে না, সবসময় রবীন্দ্রসঙ্গীত শোনা, ৩ কবির গান শোনা, কাজী নজরুল ইসলামের গান শোনা, এই পরিবেশের মধ্যেই আমি বড় হয়েছি, শুনেছি খুব বেশি। সকালবেলা বাবা যখনই কাজ থেকে ফিরতেন, হয়তো সুবিনয় রায় অথবা বন্যাদি, মিতা হক, তাদের গান শুনতেন। আপনার বেড়ে হওয়াটা কোথায়? ঢাকাতে না অন্য কোথাও? না, আমার বাড়ি নওগাঁতে। আচ্ছা। আমি সেখানে স্কুল কলেজ করেছি, তারপর ইউনিভার্সিটিতে ক্লাসিক্যাল মিউজিকে এমএ করেছি, তারপরে আমার একটা স্কলারশিপ হয়েছে আইসিসিআর, তারপরে আমি এমএ করেছি রবীন্দ্রভারতীতে রবীন্দ্রসঙ্গীতে। বাবা নাকি মা, কে বেশি চাইতেন যে আপনি গানটাকে নিয়ে সামনে এগিয়ে যান? আমি চাইতাম ঠিক ওভাবে না, আমি চাইতাম পড়াশোনার পাশাপাশি গানটাকে রাখবো। ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম আমি, মানে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম 6টা থেকে 7টা সাবজেক্টে। তার মধ্যে এই সঙ্গীতে আমি মেরিটে আসি, বাকিগুলোতে ওয়েটিংয়ে ছিলাম। যদিও ওগুলোতে যাওয়ারই আমার ইচ্ছে ছিল, আমার খুব ইচ্ছে ছিল অ্যানথ্রোপোলজিতে পড়বো, তারপর ফোকলোরে পড়বো, এইসব সাবজেক্ট ইচ্ছে ছিল।
কিন্তু যখন এই ভর্তিটা হয়ে গেলাম, ক্লাস করা শুরু হলো, 6 মাসের মধ্যে আমার মনে হলো যে না, সঙ্গীতটা নিয়েই পড়ি। এবং আরেকটা কথা মনে হলো যে যেই সময় আমি পাশ করেছি, আমার ব্যাচ ছিল 2003-04। তো সেই সময়টাতে এই যে বিভিন্ন স্কুলগুলোতে মিউজিক টিচার, শিল্পকলায় প্রচুর চাকরির আমাদের একটা সুযোগ তৈরি হচ্ছিল। হ্যাঁ, এবং এখনো কিন্তু। কাজেই আমি সব যখন শেষ করে ঢাকায় এলাম, আমি বসে থাকিনি, মানে একদম 7 দিনের মধ্যে আমি জয়েন করেছি রেসিডেন্সিয়াল মডেল কলেজ। মানে সবাই তখন দেখা যাচ্ছে অন্যান্য যারা সাবজেক্টে পড়েছে তারা চাকরি খুঁজছে বা কি হবে এই হতাশা, কিন্তু সঙ্গীতে পড়ে একদিক থেকে তো আমার কোনো রকম হতাশা গ্রাস করে না। যখনই মন খারাপ হয় আমি গান করি। আর এই যে কাজের জায়গাগুলোও আমাদের আসলে এখন অনেক বেশি। এবং এটা সব থেকে আমি বলবো যে সেই মানুষটা সব থেকে সৌভাগ্যবান যে নিজের ভালো লাগার জায়গাটাকে প্রফেশন হিসেবে রাখতে পারছে। হ্যাঁ, আপনি যেরকম ছোটবেলায় চিন্তা করেছিলেন যে আচ্ছা গানটা পাশাপাশি থাকুক, হয়তো আমার প্রফেশনটা অন্য কোনো কিছু হবে, কিন্তু দেখেন আসলে ভালো লাগার জায়গাটাই কিন্তু আপনার প্রফেশন হয়ে গেল। এইটি গানটা কিন্তু আগে ওরকম ছিল না। হ্যাঁ, সঙ্গীত নিয়ে পড়াশোনা করা বা সঙ্গীত নিয়ে পথ চলাটা সময়ের সাথে সাথে সুযোগটা তৈরি কঠিন হয়েছে। কিন্তু আমাদের দেশে সময়ের সাথে সাথে এখন কাজের জায়গাটা, মানে চাকরি বলো, সমস্ত জায়গায় এখন যে পোস্টগুলো ক্রিয়েট করা হচ্ছে সেগুলো আসলে ইন্সপায়ারিং, খুব খুব। একটি গান শুনি আমরা। নিশ্চয়ই। কোন গানটি শুনছি? রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান করছি। অবশ্যই শুনি। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। ভীষণ সুন্দর লাগছিল, মানে গানটা শুনতে ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল আরেকটু শুনি। আচ্ছা, ছোটবেলাতে যেটা হয় যে সব ধরনের গানই আসলে গাওয়া হয়ে থাকে, কিন্তু ঠিক কোন সময়টা থেকে এটা মনে হলো যে না, রবীন্দ্রসঙ্গীতটাই আসলে নিয়ে পথ চলাটা নিজের জন্য জরুরি হয়ে পড়ছে? আসলে আমি অনেক ভেবেছি, হ্যাঁ, অনেক ভাবার পরে মনে হচ্ছিল যে আমি সব ধরনের গানই শিখতে চাইতাম একটা সময়ে। যেটাই নতুন গান সিডিতে শুনছি তখন তপন চৌধুরী, শাকিলা জাফর, শ্রদ্ধেয় রুনা লায়লা, সাবনা ইয়াসমিন, আমার প্রত্যেকের গানই খুব ভালো লাগতো, আধুনিক গানগুলো খুব ভালো লাগতো। কিন্তু আমি যার কাছে শিখতাম উনি স্পেশালাইজড রবীন্দ্রসঙ্গীতে। আচ্ছা, কাজে উনি রবীন্দ্রনাথের গানটাই বেশি করাতেন। মাঝে মাঝে খুব আবদার করতাম, তো উনি বলতেন তোমার গলায় অন্য কোনো গান আসে না, তো রবীন্দ্রনাথের গানটাই করো। আর তখন তো বুঝতাম না, ধীরে ধীরে রবীন্দ্রনাথের গানটা একটু একটু বুঝতে শিখলাম। তখন থেকে আমার এক ধরনের ভালোবাসা তৈরি হলো। তারপরেও আমি ক্লাসিক্যাল মিউজিক নিয়েও কিছু আরেকটু বেশি জানার চেষ্টা করেছি, বা ক্লাসিক্যাল মিউজিকের আর্টিস্টই হতে চেয়েছি। তারপরে দেখলাম যে না, কোনোটাতেই হচ্ছে না, সব গান আমি চেষ্টা করলাম। তারপরে মনে হলো যে না, রবীন্দ্রনাথের গানটাই বোধহয় আমি মন থেকে চাই বা ভালোবাসি। কাজে এটা নিয়ে চর্চা করছি। এখনো কিছুই হয়নি, এই হওয়াটাও অনেক কঠিন। না, নিঃসন্দেহে মানে শিল্পের পথে হাঁটাটাই তো আসলে শিল্পী হয়ে ওঠার একটা প্রচেষ্টা বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এটা তো একদিনের কোনো বিষয় না। আপনি তো রবীন্দ্র ভারতীতেও গেছেন, তো সেখানকার বিষয়টা একটু জানতে চাইবো যে ঠিক কোন বিষয় থেকে আগ্রহটা তৈরি হলো বা কি মনে হলো সেখানে যাবার জন্য? মানে আমাদের দেশে আমি যখন পড়তাম তখন ক্লাসিক্যাল মিউজিক, আমাদের মেন সাবজেক্টগুলো ক্লাসিক্যাল মিউজিক, আর লাইট মিউজিক হিসেবে আমাদের 3 কবির গান, কাজী নজরুল, রবীন্দ্রনাথের গান। কাজী রবীন্দ্রনাথের গানটা
খুব ভালো করে জানার কোনো জায়গা রাজশাহীতে ছিল না আচ্ছা সেই সময়টায়। কিন্তু আমার তো রবীন্দ্রনাথের গানটা আরও বেশি করে জানতে হবে, আরও ভালো করে বুঝতে হবে, বা নিবিড়ভাবে যেটা জানা, উপলব্ধি করতে হবে। হ্যাঁ, তো সেটার জন্য আমি ঠিক করেছিলাম অনার্স সেকেন্ড ইয়ার থেকেই যে আমাকে আরেকটু ভালো করে জানার জন্য, যে তুমি ঢাকায় পড়তে পারছি না, ঢাকায়ও আসতে পারছি না, আমাকে কলকাতায় যেতে হবে। এবং প্রথম যাওয়ার যেটা ইচ্ছে ছিল সেটা হলো শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে হলো না, হলো রবীন্দ্রভারতীতে, বা সেটাও খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। তারপরে তো গেলাম, সেখানে পড়া আর আমাদের দেশে পড়ার মধ্যে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আমাদের দেশে ভীষণভাবে চেষ্টা করা হয় এবং আমাদেরকে একদম ভীষণ আন্তরিকতার সঙ্গে, এবং আমাদের যে যারা শিক্ষক ছিলেন তারা একদম নিজেদের ছেলে মেয়েদের মতো করে ভালোবাসতেন, এবং শিক্ষকরাই স্বপ্ন দেখিয়েছিলেন যে তুমি যদি আরেকটু জানতে চাও, একটু পড়তে চাও, তাহলে তোমাকে আরেকটু ভালো করে পড়ার জন্য ওখানে যেতে হবে। মানে আগ্রহের জায়গাটা তারা তৈরি করেছেন। এবং এই যে আমি বাংলাদেশে পড়েছি, এত বিশদভাবে এখানে পড়াশোনা করেছি, সেটা আমাকে হেল্প করেছে ওখানে ভালো রেজাল্ট করার জন্য। তো তখন সবাই অবাক হয়েছিল যে আরও যারা ওখানে পড়তো তখন বলতো যে বাংলাদেশ থেকে হুট করে এসে এভাবে ভালো রেজাল্ট কিভাবে করে। আসলে আমার এখানে আমি আসলে অনেক ভাস্ট পড়ে ফেলেছিলাম, কাজে ওখানে যাওয়ার পরে আমার মনে হচ্ছে এটা অনেক সহজ, আর এগুলো তো আমি পড়েই এসেছি। আর কিছু নিশ্চয়ই জানা হয়েছে, সেটা হলো যারা রবীন্দ্রসঙ্গীতের প্রতিষ্ঠিত শিল্পী তাদের ক্লাস পেয়েছি। আবার পরিবেশেরও একটা ব্যাপার আছে। হ্যাঁ, পরিবেশ তো একটা ব্যাপার আছে, কিন্তু যারা প্রতিষ্ঠিত শিল্পী তাদের মাধ্যমে আমি কিছু গানের টেকনিক আছে, কোথাও স্ক্যানিং আছে, দমগুলো কি করে নিতে হয়, কি করে বলতে হয়, এই যে সব টেকনিক্যাল বিষয়গুলো, এই বিষয়গুলো জানলাম। আচ্ছা, সঙ্গীত গুরুমুখী বিদ্যা নিঃসন্দেহে অবশ্যই। তো সেক্ষেত্রে আপনি কোন গুরুজিদের কাছে কৃতজ্ঞ বা কাদের কথা বলতে চাইবেন? আমি প্রথমত আমার যিনি আমাকে শিখিয়েছেন, রবীন্দ্রনাথকে যার মাধ্যমে চিনেছি নওগাঁতে, তার কাছে কৃতজ্ঞ আমি। তারপরে আমার বিশ্ববিদ্যালয়ে ডক্টর কৃষ্ণপদ মণ্ডল, শায়লা তাসমিন, আর ডক্টর অসিত রায়। হ্যাঁ, তারপরে কলকাতায় যাওয়ার পরে অগ্নিপ বন্দ্যোপাধ্যায়, উনি ভীষণ প্রতিষ্ঠিত শিল্পী এবং শিক্ষক। এই আর এখন রবীন্দ্রসঙ্গীতটা নিয়ে আসলে কিভাবে কাজ করছেন? মানে ওই যে মিউজিক ভিডিও আকারে প্রতিটি গান একটা একটা করে রিলিজ করা হচ্ছে, এরকম ভাবে তো কাজ করা হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, এখন তো একটা একটা গান করেই সিঙ্গেল বলা হয়, এভাবেই যাচ্ছে। তো প্রত্যেক মাসেই, প্রত্যেক উৎসবেই সবসময় চেষ্টা করছি প্রত্যেক মাসেই একটা নতুন করে গান নতুনভাবে অ্যারেঞ্জ করে উপস্থাপন করে উইথ প্রাসঙ্গিক মিউজিক ভিডিও। আমার মিউজিক ভিডিওগুলো আমার মনে হয় যে একটু অন্যরকম হয়। ওখানে কাজ করে স্থপতি ধ্রুবজ্যোতি, ও এই মিউজিক ভিডিওগুলো দেখছে, টোটাল অ্যারেঞ্জমেন্টসটা উনি দেখেন। হ্যাঁ, মানে মিউজিক ভিডিও, মূল ভাবনা। রবীন্দ্রনাথ তো আসলে অনেক পর্যায়ের গান আছে, তো আপনি যখন কোনো গান তখন সেখানে কোনটা বেশি প্রায়োরিটি পায়? নিজের ভালো লাগার জায়গাটা আসলে কোথায়? আগে মনে হতো যে যেই গানগুলো স্বল্পশ্রুত সেই গানগুলো গাইতে বেশি পছন্দ হতো, কিন্তু এখন মনে হয় যে এই গানগুলো লোকেরা বেশি শুনেছে বা যে গানগুলোতে কানেক্ট করতে পারে সেই গানগুলো একটু বেশি করা হয়। আচ্ছা, আরো একটি গান শুনবো আপনার কণ্ঠে। কোন গান শুনছি? এখন পূজা পর্যায় থেকেই একটা করছি। ঠিক আছে, শুন। কত অজানা রে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূর কে করিলে নিকট বন্ধু, পর কে করিলে ভাই, কত অজানা রে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, পুরানো আবাস ছেড়ে যায়
পুরাতন সে কথা যে ভুলে যায় কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ভীষণ সুন্দর। আপনার সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর করে অনুষ্ঠানটা সঞ্চালনা করেন। আমি সবসময় অনুষ্ঠানটা দেখার চেষ্টা করি যখনই সময় পাই। আর এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।